নমস্কার বন্ধুরা, আমার নাম রুমকি। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি যে গল্পটা আপনাদের শোনাতে এসেছি সেটা আসলে কোনো বানানো কাহিনী নয়। এই গল্পটা পুরোপুরি আমার জীবন থেকে নেওয়া। আমার জীবনে ঘটে যাওয়া একটা নিষিদ্ধ, একটা গোপন অধ্যায়। যখন আপনাদের সাথে এই কথাগুলো ভাগ করে নিচ্ছি তখন আমার বুকটা এখনও ধুকপুক করছে, ভয়, লজ্জা আর কিছুটা পুরনো উত্তেজনায়। জানি না আপনারা কিভাবে নেবেন আমার এই স্বীকারোক্তি, কিন্তু আমার মনে হয়েছে আমার মতো এমন পরিস্থিতিতে হয়তো আরও অনেকেই আছেন। গল্পটা শুরু করার আগে শুধু একটাই অনুরোধ, যদি এমন রিয়েল লাইফ স্টোরি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক শক্তি দেবে, যাতে আমি আমার জীবনের বাকি ঘটনাগুলোও নির্ভয়ে বলতে পারি। আজকের গল্পটা আমার, আর থাক, নামটা না হয় গল্পের মাঝখানে বললাম। শুধু এটুকু বলতে পারি, এই সম্পর্কটার কোনো সামাজিক মর্যাদা ছিল না। এটা ছিল শুধু দুটো মানুষের একান্ত ব্যক্তিগত, গোপনে সাজানো একটা জগৎ। তাহলে শুরু করি। আমার তখন বছর 30 বয়স। আমাদের ছোট্ট সংসারটা ছিল স্বামী সুমন আর একমাত্র মেয়ে পূজাকে নিয়ে। আমাদের বসতবাড়িটা দোতলায়। নিচের তলায় আমরা থাকি আর ওপরের তলাটা আমরা ভাড়া দিয়েছি। স্বামী সুমন একটা বেসরকারি কোম্পানিতে কাজ করত। প্রায় তাকে অফিসের কাজে বাইরে যেতে হতো। বলতে গেলে আমাদের সাংসারিক জীবনটা ছিল খুব ছকে বাঁধা, সাদামাটা। সুমন খারাপ মানুষ ছিল না, কিন্তু আজকালকার দিনে স্ত্রী হিসেবে আমার কি চাই, আমার মন কি চাই, সেটা বোঝার মতো সময় বা ইচ্ছে কোনোটাই তার ছিল না। রোজকার কাজের চাপ আর রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া, ব্যাস এইটুকুই ছিল তার জীবন। অন্যদিকে আমারও নিজের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ ছিল না, সব সময় পূজা আর সংসারের কাজ। তবে আয়নার সামনে দাঁড়ালে দেখতাম বয়স বাড়লেও শরীরে এখনও একটা লাবণ্য আছে, যা আমি হয়তো নিজেই কোনোদিন মন দিয়ে দেখিনি। বছরখানেক আগের কথা, আমাদের ওপরের তলার পুরনো ভাড়াটিয়ারা চলে গেল। সুমন বিজ্ঞাপন দিল আর কিছুদিন পর একজন এলো, তার নাম অমিত। প্রথম দিন যখন ওকে দেখলাম তখন মনে হলো, আরে এমন তো সিনেমায় দেখা যায়। লম্বা, ফর্সা, সুন্দর হাসি। বয়স সুমনের চেয়ে 2-1 বছরের বেশি হবে হয়তো, কিন্তু দেখতে অনেক ঝকঝকে। সে এসেছিল ফ্ল্যাট দেখতে। আমি চা আর জল নিয়ে গিয়েছিলাম। নমস্কার, আমি অমিত, শান্ত গলায় বলল সে। নমস্কার, আমি রুমকি, এই বাড়ির গিন্নি। একটা মিষ্টি হাসি দিয়েছিলাম আমি। ও সামান্য হেসেছিল। সেই হাসিটা আমার কেন যেন মনে গেঁথে গিয়েছিল। ভাড়া, অ্যাডভান্স সব পাকা হয়ে গেল সুমনের সাথে। অমিত একটা আইটি কোম্পানিতে ভালো পদে আছে, একা থাকে, তাই আমাদের কোনো ঝামেলাও হবে না। মাসখানেকের মধ্যেই অমিত সব গুছিয়ে ওপরের তলায় উঠে এলো। শুরুর দিকে আমাদের মধ্যে বিশেষ কোনো কথা হতো না। সে তার নিজের কাজে ব্যস্ত থাকত, আমি আমার সংসারে। কিন্তু মাঝে মধ্যে শিরিষ বিতে বা বারান্দায় কাপড় তুলতে গিয়ে আমাদের দেখা হয়ে যেত। তখন একটা ছোট্ট হাসি বা একটা কেমন আছেন বৌদি, এইটুকুই। কিন্তু আস্তে আস্তে একটা জিনিস আমার চোখ এড়ায়নি। অমিত যখন আমার দিকে তাকাত তখন সেই দৃষ্টিটা যেন একটু বেশি সময় নিত। শুধু মুখ নয়, সেই দৃষ্টিটা যেন আমার শাড়ির ভাঁজে, আমার কোমরের দিকে, আমার উন্মুক্ত পিঠের দিকে একবার ঘুরে আসত। প্রথমে ভাবতাম হয়তো আমার মনের ভুল, কিন্তু রোজ এমন হতে থাকলে কোনো মেয়েই আর ভুল ভাববে না। একদিন বিকেলে আমি ছাদে কাপড় তুলতে গেছি। সেদিন শাড়ির আঁচলটা একটু আলগা ছিল। অমিত কখন ছাদে এসেছে বুঝতে পারিনি। সে কানে হেডফোন লাগিয়ে কি যেন দেখছিল। হঠাৎ আমার নাম ধরে ডাকল, বৌদি শুনুন। আমি ঘুরে তাকাতেই আমার আঁচলটা হাওয়ায় উড়ে গিয়ে তার মুখের কাছে চলে গেল। আমি তাড়াতাড়ি আঁচলটা টেনে নিলাম, কিন্তু এর মধ্যেই যা হওয়ার হয়ে গেছে। অমিতের চোখ দুটো তখন আমার দিকে। তার চোখে এক পলকের জন্য আমি যেন একটা অন্যরকম আলো দেখতে পেলাম, একটা চাপা উত্তেজনা, একটা গভীর আকাঙ্ক্ষা। সে সামান্য অপ্রস্তুত হয়ে বলল, আসলে একটা কাজ ছিল, নিচে জলের ট্যাঙ্ক ভরে গেছে, মোটরটা বন্ধ করতে ভুলে গেছিলাম। আমি ঢোক গিলে বললাম, ও হ্যাঁ আমি দেখছি। কিন্তু পুরোটা সময় আমার শরীরটা যেন কেমন করছিল। আমার নিজেরও ইচ্ছে হচ্ছিল আর একবার ওর চোখের দিকে তাকিয়ে দেখি ওই গভীর দৃষ্টিটার মানে কি। আমার ছকে বাঁধা জীবনের দেওয়াল যেন কোথাও একটা ফাটল দেখছিল।
সেদিন রাতে সুমনের কাছে শুয়েও আমার ঘুম আসছিল না। আমি পাশ ফিরে শুয়েছিলাম। সুমন নাক ডেকে ঘুমোচ্ছে, আর আমার মাথায় কেবল অমিতের সেই দৃষ্টিটা ঘুরছে। আমি অজান্তেই আমার শাড়ির আঁচলটা ঠিক করলাম, যেন কেউ একজন আমাকে দেখছে। একটা অচেনা লজ্জা আর উত্তেজনা আমাকে জাপটে ধরছিল। সুমন তার অফিসের একটা জরুরি কাজে 1 সপ্তাহের জন্য বাইরে গেল। আমার মনটা আরও যেন ফাঁকা হয়ে গেল। পূজাকে নিয়ে একা একা বাড়িতে থাকতে ভয় না লাগলেও একটা একাকিত্ব যেন চারপাশ থেকে ঘিরে ধরছিল। ঠিক এই সময়টাতে অমিত কেমন যেন একটু বেশি মনোযোগ দিতে শুরু করল। একদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল। পূজার জন্য ওষুধ দরকার। বৃষ্টিতে একা বেরোতে পারছিলাম না। আমায় দেখে অমিত নিজেই এগিয়ে এলো। বৌদি, কি হয়েছে? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে। আমি বললাম, আর বলবেন না ভাই, পূজার জ্বরটা বাড়ছে, ওষুধটা শেষ হয়ে গেছে। অমিত এক মুহূর্ত দেরি না করে বলল, বৃষ্টিতে আপনি যাবেন না, দিন, আমি বাইক নিয়ে চট করে নিয়ে আসছি। আমি কৃতজ্ঞতায় চুপ হয়ে গেলাম। সে সত্যি মিনিট 15-র মধ্যে ভিজে চুপচুপে হয়ে ওষুধ নিয়ে এলো। আমি তাড়াতাড়ি একটা শুকনো গামছা এগিয়ে দিলাম। অমিত, এভাবে ভিজে গেলে আপনার জ্বর হবে তো। আমার গলায় হয়তো একটু বেশিই উদ্বেগ ছিল। ও হাসি দিয়ে বলল, আপনাদের জন্য এইটুকু করতে পেরে আমারই ভালো লাগছে বৌদি। একা একা থাকেন, এইটুকু তো করতেই পারি। সেই রাতে চা খেতে খেতে আমাদের অনেক কথা হলো। আমি আমার একাকিত্ব, সুমনের উপেক্ষা সবই বলতে শুরু করলাম। আর অমিতও তার জীবনের কিছু গল্প বলল, তার একাকিত্ব, তার একটা সঙ্গী চাওয়ার ইচ্ছা। কথা বলতে বলতে কখন যে রাত 2টো বেজে গেল বুঝতেই পারিনি। কথায় কথায় একসময় আমার হাতটা চায়ের কাপ সমেত কাঁপছিল। অমিত সেটা লক্ষ্য করে আমার হাতের ওপর নিজের হাতটা রাখল। এত চিন্তা করবেন না বৌদি, নিজেকেও একটু সময় দিন। ওর গলার স্বরটা হঠাৎ কেমন যেন নিচু আর মোলায়েম শোনালো। ওর হাতের সেই উষ্ণ স্পর্শে আমার সারা শরীর যেন কেঁপে উঠল। আমার বুকটা ধড়াস করে উঠল। এ কেমন স্পর্শ! এ তো শুধু সান্ত্বনার স্পর্শ নয়, এ যেন 2টো অপরিচিত নদী হঠাৎ করে একে অপরের কাছাকাছি এসে এক হয়ে যাওয়ার প্রথম ইঙ্গিত। আমি তাড়াতাড়ি হাতটা সরিয়ে নিলাম। আমার সারা মুখে তখন একটা চাপা উত্তেজনার লালিমা। আমি ইতস্তত করে বললাম, অনেক রাত হলো অমিত, এবার যাই। ও শুধু মুচকি হেসেছিল, তবে সেই হাসিতে ছিল একটা স্পষ্ট ইঙ্গিত, আমি সব বুঝতে পারছি রুমকি। সেই রাত থেকে আমাদের সম্পর্কটা একটা অন্য মোড় নিল। এখন আর শুধু দৃষ্টি বিনিময় নয়, এটা ছিল মনের আদান প্রদান, যা ধীরে ধীরে শরীরের আকাঙ্ক্ষায় বদলাচ্ছিল। সুমন বাইরে ছিল, দিনগুলো যেন খুব ধীর গতিতে চলছিল। আমি মনে মনে অপেক্ষা করতাম কখন অমিতের সাথে দেখা হবে, কখন একটা কিছু কথা হবে। আমার ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলতো, রুমকি, তুমি কি করছো, এটা ভুল। আবার অন্য কণ্ঠস্বর বলতো, তোমারও তো কিছু পাওয়ার অধিকার আছে, এতদিন তো শুধু দিয়ে গেলে। একদিন দুপুরে খুব জোর বৃষ্টি নামল। পূজা ঘুমিয়েছিল। আমি জানলার ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। বাইরে ঝুমঝুম বৃষ্টি, আর আমার বুকের ভেতরটা যেন তোলপাড় করছে। আমি সেদিন একটা হালকা বেগুনি রঙের তাঁতের শাড়ি পরেছিলাম। ঠিক তখনই দরজায় টোকা। অমিত, বৌদি, ইলেকট্রিকের ফিউজটা মনে হচ্ছে কেটে গেছে, একবার দেখবেন কি? ওর কথা শেষ হওয়ার আগেই আমি যখন দরজা খুলতে গেলাম, একটা দমকা হাওয়ায় আমার জানলার পর্দা উড়ে গেল, আর আমার শাড়ির আঁচলটা সরে গিয়ে ভেতরের সবটা যেন দৃশ্যমান হয়ে উঠল। ভিজে হাওয়ায় আমার শরীরটা কেঁপে উঠল। আমি তাড়াতাড়ি আঁচলটা ঠিক করতে গেলাম, আর ঠিক সেই মুহূর্তেই অমিত আমার সামনে দাঁড়িয়ে। ওর চোখ দুটো তখন আমার দিকে স্থির। বৃষ্টির আলোতে আমার শরীরটা যেন আরও বেশি আবেদনময়ী লাগছিল। আমি স্পষ্ট দেখলাম তার চোখ আমার মুখের দিকে নেই। সেই চোখ আমার গলার ভাঁজ থেকে নেমে আমার ভেজা শাড়ির ওপর দিয়ে যেন একটা রাস্তা তৈরি করে আমার শরীরের গভীরের দিকে নামছে। আমার শরীরে যেন উত্তেজনার একটা স্রোত বইতে শুরু করল। আমি নিজের ইচ্ছার বিরুদ্ধেও যেন সেই দৃষ্টিটা উপভোগ করছিলাম। আমার ভেতরে একটা চরম আকাঙ্ক্ষা জন্ম নিল, আজ যেন এই দূরত্বটা ঘুচে যায়। আমার কথা বলার শক্তি ছিল না। আমি শুধু ফিসফিস করে বললাম, ভেতরে আসুন। সে নিঃশব্দে ভেতরে এলো।
ঘরটায় তখন একটা চাপা অন্ধকার আর বৃষ্টির শব্দ। অমিত দরজার কাছ থেকে নড়ল না, সে কেবল আমার দিকে তাকিয়ে রইল, চোখে সেই নোচাপা আকাঙ্ক্ষা। ফিউজটা ঠিক আছে, শান্ত অথচ ভারী গলায় বলল সে। আমি অবাক হয়ে বললাম, তাহলে? অমিত কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে আমার হৃৎস্পন্দন যেন বেড়ে যাচ্ছিল। যখন সে আমার একেবারে সামনে এসে দাঁড়াল, তখন আমি নিজেকে এক চুলও সরাতে পারলাম না। আমার সারা শরীর যেন একটা অদ্ভুত ঘোরের মধ্যে চলে গেছে। আমার চোখ বন্ধ হয়ে আসছিল। অমিত নিজের উষ্ণ হাতটা খুব সাবধানে, যেন একটা কাঁচের পুতুল ছুঁচ্ছে, ঠিক সেভাবে আমার ভেজা গালের ওপর রাখল। ওর হাতের সেই উষ্ণ ছোঁয়ায় আমার ভেতরে যেন বরফের মতো জমে থাকা আবেগগুলো হঠাৎ গলে যেতে শুরু করল। আমি চোখ বন্ধ করে ওর হাতের চাপটা অনুভব করছিলাম। এরপর যা ঘটল তা যেন অনেকটা ইচ্ছাকৃতভাবে হলেও নিয়তির হাতে ছেড়ে দেওয়া। অমিত কোনো কথা বলল না, সে শুধু তার অন্য হাত দিয়ে আমার আলগা হয়ে যাওয়া শাড়ির আঁচলটা ধীরে ধীরে নামিয়ে দিল। আমি চোখ খুললাম। ওর চোখে তখন এক গভীর নেশা। সে সামান্য ঝুঁকে এসে তার ঠোঁটটা আমার কপালে রাখল। সেই স্পর্শটা শুধু এক উষ্ণ নিবেদন ছিল না, সেটা ছিল নীরব এক প্রতিজ্ঞা যে সে আমাকে কতটা চেয়েছিল। সেই উষ্ণতা ধীরে ধীরে আমার চোখ হয়ে আমার ঠোঁটের ওপর এসে স্থির হল। আমার আর কোনো প্রতিরোধ করার শক্তি ছিল না। আমার ভেতরের এতদিনের জমানো আকাঙ্ক্ষা যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। আমি দু হাতে ওর শার্টের কলাটা শক্ত করে ধরলাম। আমাদের দুজনের সেই নিষিদ্ধ আকাঙ্ক্ষা যেন তখন সমস্ত সামাজিক আর লৌকিকতার বেড়া ভেঙে এক হতে চাইছিল। আমার শরীরে তখন শুধু ওর গন্ধ, ওর স্পর্শ আর ওর উষ্ণ নিঃশ্বাসের অনুভূতি। সে ধীরে ধীরে আমাকে তার বুকের সাথে চেপে ধরল। সেই সময় মনে হলো এই মানুষটির কাছেই যেন আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম। একটা অব্যক্ত গভীর প্রশান্তি আমাকে ঘিরে ধরল, যা আমি আগে কখনো অনুভব করিনি। সেই দিনের পর থেকে অমিত আর আমি এক নিষিদ্ধ গোপন সম্পর্কের জগতে প্রবেশ করলাম। আমাদের এই সম্পর্কের কোনো নাম ছিল না, কোনো সামাজিক স্বীকৃতি ছিল না, কিন্তু এর গভীরতা ছিল আমার বিবাহিত জীবনের গত 10 বছরের চেয়েও বেশি। আমাদের দেখা সাক্ষাৎগুলো হতো খুব সাবধানে, যখন পূজা ঘুমিয়ে পড়ত বা সুমন যখন বাইরে থাকত। আমাদের প্রথম ঘনিষ্ঠতার পর আমার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন এসেছিল। আমি নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। আয়নার সামনে দাঁড়ালে দেখতাম আমার চোখে মুখে একটা নতুন দীপ্তি, একটা নতুন লাবণ্য। এক সন্ধ্যায় সুমন তখনও ফেরেনি, আমি অমিতের ভারে গেলাম একটা ওছিলায়, একটা বাল্ব নাকি ফিউজ হয়ে গেছে। কিন্তু আসল কারণটা ছিল আমি ওকে এক মুহূর্তের জন্য দেখতে চেয়েছিলাম। অমিত দরজা খুলে আমাকে ভেতরে আসতে বলল। তার চোখেও একই অস্থিরতা। সে একটা সাদা রঙের টি-শার্ট পরেছিল। তার শরীরের হালকা ঘাম আর পুরুষের গন্ধ আমার নাকে আসতেই আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ঘরে তখন হালকা আলো আর বাইরের বারান্দা থেকে আসা মৃদু বাতাসের শব্দ। আমি দরজার ছিটকিনিটা দিলাম। এই কাজটি করার সময় আমার হাতটা কাঁপছিল। অমিত দ্রুত পায়ে আমার কাছে এসে দাঁড়ালো। তুমি এসেছ রুমকি? ওর গলায় একটা তৃপ্তির সুর। আমি কোনো কথা না বলে নিজের ওপরের আলগা শাড়িটা আঁচলটা কাঁধ থেকে নামিয়ে দিলাম। এটা ছিল আমার নীরব আত্মসমর্পণ। অমিত আর এক মুহূর্তও অপেক্ষা করল না। সে তার শক্তিশালী বাহু দিয়ে আমাকে একেবারে নিজের শরীরের সাথে চেপে ধরল। আমাদের মাঝখানে তখন এক চিল তো ফাঁক ছিল না। ওর বুকের সেই দৃঢ়তা আমার শরীরে যেন এক অদ্ভুত নিরাপত্তা দিচ্ছিল। আমার সমস্ত শরীর যেন ওর উষ্ণতার ভাপে ভিজে যাচ্ছিল। আমি মুখ তুলে ওর চোখের দিকে তাকালাম। আমার চোখ তখন আবেগে টলমল। সে তখন তার হাত দুটো দিয়ে আমার পিঠের উপর দিয়ে আলতো করে হাত বোলাতে শুরু করল। সেই স্পর্শে আমার পিঠের শিরদাঁড়া থেকে যেন এক শীতল স্রোত আমার সারা শরীরে নামতে শুরু করল। সে ধীরে ধীরে আমাকে টেনে বিছানার দিকে নিয়ে গেল।
বিছানায় বসিয়ে সে তখন আরও একবার আমার দিকে তাকাল। তার চোখে তখন শুধু আমার জন্য তীব্র আকাঙ্ক্ষা আর গভীর প্রেম। সে তখন তার ঠোঁট দুটো আমার গলার কাছে নামিয়ে আনল। আমার গলার সেই স্পর্শকাতর স্থানে ওর উষ্ণ স্পর্শ আমার সমস্ত ভেতরের বাঁধন আলগা করে দিল। আমার ভেতর থেকে শুধু একটা চাপা গোঙানির শব্দ বেরিয়ে এলো। আমি তখন চোখ বন্ধ করে নিজেকে পুরোপুরি ওর কাছে সঁপে দিচ্ছিলাম। এই সম্পর্কটা ছিল আমার জন্য এক নেশা। সুমনের প্রতি আমার কোনো বিদ্বেষ ছিল না, কিন্তু অমিত আমাকে যে মনোযোগ আর শারীরিক আকাঙ্ক্ষা মেটানোর স্বাদ দিয়েছিল তা ছিল এক অন্যরকম অনুভূতি। প্রতিটা মুহূর্তে আমি নিজেকে একজন নারী হিসেবে, একজন প্রেমিকা হিসেবে অনুভব করতে পারতাম। অমিত যেন আমার শরীরের প্রতিটি ইঞ্চি স্পর্শ করে আমাকে মনে করিয়ে দিত, তুমি কত সুন্দরী, তুমি কতটা কাম্য। এইভাবেই চলল আমাদের লুকানো সম্পর্ক। প্রতিদিন, প্রতিটা মুহূর্তে আমরা অপেক্ষা করতাম সেই গোপন মুহূর্তগুলোর জন্য, যখন সমাজের চোখ এড়িয়ে আমরা দুজন এক হয়ে নিজেদের আবিষ্কার করব। আমার মন আর শরীর দুটোই যেন অমিতের ভালোবাসায় সিক্ত হয়েছিল। এই গোপন সম্পর্কটা আমাকে যেমন আনন্দ দিচ্ছিল, ঠিক তেমনি আমার ভেতরে জন্ম দিচ্ছিল এক তীব্র পাপবোধ আর ধরা পড়ার ভয়। কিন্তু সেই পাপবোধও যেন ভালোবাসার কাছে হার মানছিল। আমাদের এই লুকানো সম্পর্কটা প্রায় 2 মাস ধরে চলল। প্রতিটি দিনই ছিল ভয়ে আর ভালোবাসায় মেশানো। কিন্তু এই ধরনের সম্পর্কের একটা পরিণতি থাকে, যা সমাজ মেনে নেয় না। একদিন বিকেলে অমিত আর আমি যখন ওর ঘরে ঠিক তেমনই এক গোপন মুহূর্তে ছিলাম, ঠিক তখনই দরজায় সুমনের গলার আওয়াজ, রুমকি, আমি ফিরে এসেছি, তুমি কোথায়? আমাদের দুজনের শরীরেই যেন এক শীতল স্রোত নেমে গেল। আমরা দুজনেই হতবম্ব হয়ে গেলাম। সুমনের তো আরও 2 দিন পর ফেরার কথা ছিল। অমিত শান্ত থাকার চেষ্টা করল, কিন্তু ওর চোখেও একটা ভয়। আমি কোনো মতে নিজেকে সামলে শাড়ির আঁচলটা ঠিক করলাম। তুমি জানলা দিয়ে বেরিয়ে যাও, ফিসফিস করে বললাম আমি। অমিত মাথা নাড়ল। সে তাড়াতাড়ি জামাটা পরে নলার লকটা খুলল। তার ঘরটা 1ম তলার ছাদের কাছাকাছি ছিল। সাবধানে যেও। আমার চোখে তখন জল। অমিত আমার দিকে ফিরে শুধু আমার কপালে একটা চুমু খেল। সেই চুমুটাই ছিল বিদায় আর ভালোবাসা দুটোই। তারপর সে জানলা গলে দ্রুত নিচে নেমে গেল। আমি তাড়াতাড়ি দরজা খুলে সুমনের কাছে গেলাম। কি ব্যাপার, এত আগে? কই ছিলে এতক্ষণ? আমি একটা কৃত্রিম হাসি মুখে আনলাম। আর বলো না, কাজ শেষ হয়ে গেল তাই চলে এলাম। তুমি কি করছিলে? সুমন বলল, আর বলো না, ওপরের ঘরে অমিতের ফিউজটা নাকি কেটেছিল, তাই দেখতে গিয়েছিলাম। সুমন সন্দেহজনক চোখে আমার দিকে তাকাল, কিন্তু আমার উত্তরটা এতই স্বাভাবিক ছিল যে সে আর কিছু বলল না। সেই দিনটা আমাদের সম্পর্কের শেষ দিন ছিল। পরের দিনই অমিত তার চাকরি বদলের কথা বলে হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গেল। চলে যাওয়ার আগে শুধু আমার জন্য একটা চিরকুট রেখে গিয়েছিল। রুমকি, তোমাকে ছাড়া হয়তো আমি বাঁচব, কিন্তু তোমাকে ভুলে থাকা সম্ভব নয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গোপন অধ্যায়। নিজেকে ভালো রেখো, হয়তো আবার দেখা হবে অন্য কোনো জন্মে। অমিত। আমি সেই চিঠিটা বুকে চেপে ধরে অঝরে কেঁদেছিলাম। আমাদের সম্পর্কের কোনো সামাজিক স্বীকৃতি ছিল না, কিন্তু সেই ভালোবাসা আর সেই স্পর্শগুলো আমার জীবনের এক কঠিন সত্য হয়ে চিরকাল রয়ে গেল। আজও সুমনের পাশে শুয়ে থাকলেও মাঝে মধ্যে আমার হাতটা নিজের অজান্তেই আমার কোমরের দিকে যায়, যেখানে প্রথমবার অমিতের উষ্ণ হাতের ছোঁয়া পেয়েছিলাম। এই গল্পটা শুধু আমার জীবনের একটা গোপন পাপ নয়, এটা আমার জীবনের এক অপ্রাপ্ত ভালোবাসা, যা আমাকে আজও বাঁচিয়ে রেখেছে।